60 ক্রস। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হন্ডা SP125। টাটার তামনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটা একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে কি কি চেঞ্জ হয়েছে, স্পেশালি ইঞ্জিনেও হালকা একটা জিনিস অ্যাডিশন হয়েছে, আর তার জন্যেও এখানে চালানোর টাইমে কী ডিফারেন্স হচ্ছে সেটা তো আপনাদেরকে বলবোই। সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন করবো, ইনক্লুডিং প্রাইস আপনাকে এখন কত পে করতে হচ্ছে, কালার্স আপনি এখানে কী কী পাচ্ছেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 125 সিসি সেগমেন্টে যদি আপনি এই বাইকটাকে কেনার প্ল্যান করে থাকেন বা এই বাইকটাকে যদি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন, তাহলে এই বাইকটা কিনে আপনার জন্য কতটা ঠিক হতে পারে। আর দেখুন, পুরো মানে এই 4 বছরের জার্নিতে ইউটিউবের প্রথমবার আমি বাইকটা কিনে রিভিউ করছি, ঠিক আছে। সো রিভিউর থেকে বেশি আমি চাইছি একটা ট্রু ভিউ আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে, সো দ্যাট এই বাইকটার ব্যাপারে যদি আপনাদের কোনো রকমের কোনো মানে প্রশ্ন থাকে, সেটা যেন আপনাদের পর্যন্ত একটা ট্রু ইনফরমেশন যেন পৌঁছে দেওয়া যায়, ঠিক আছে। আর দেখুন, যদি আপনি আমার এরিয়া কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তাহলে যদি আপনি হন্ডার বাইক কিনতে চান, স্টার হন্ডাকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক, স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন কিটা দেখুন, নর্মাল কি যেরকম আগে পেতাম, কোনো চেঞ্জ কিন্তু এখানে হয়নি। কিন্তু সবথেকে বড় চেঞ্জ এখানে হয়েছে, এটার ব্যাপারে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে আমি এখানে প্রাইস আর কালার যে ব্যাপারটা সেটা বলে দিই। এখানে আপনারা বলতে পারেন গ্রে কালার দেখতে পাচ্ছেন, কিন্তু এর বাদেও আপনি ব্ল্যাক, রেড, পিএস ব্লু, বলতে পারেন এখানে আটলান্টিক ব্লু, এই 4টে কালার কিন্তু আরও আপনারা পাবেন। আচ্ছা, এরপরে প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে বলি। দেখুন, আগের থেকে এখন মোটামুটি 8 থেকে 10,000 টাকা পর্যন্ত বেড়েছে, এটা বলতে পারেন। আর দেখুন, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকটাই প্রাইস ডিফার করছে এরিয়া টু এরিয়া, কিন্তু আমি বলবো 1,20,000 থেকে 25,000 মধ্যে কিন্তু এটা অন রোড প্রাইসও আপনারা পেয়ে যাবেন। এবার আপনার এরিয়ার যদি প্রাইস জানার প্রয়োজন বোধ থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। আর কালকে আমি একটা পোল রিলিজ করেছিলাম মোটর রিফাইন্ড হিন্দি চ্যানেলে, যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম রেড কালারটা বেশি পছন্দ নাকি এই গ্রে কালারটা, আর গ্রে কালারটার জন্য আপনারা বেশি এখানে বলতে পারেন যে ভোটিং করেছিলেন। সো আমি এই গ্রে কালারটাই কিনে নিয়ে এসেছি এখানে আজকে রিভিউ করার জন্য। এবার দেখুন, যেহেতু কিনেছি, প্রতিটা জিনিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। যে বলুন এখানে কতটা মাইলেজ পাচ্ছি বা এই নাইট রাইড, প্রতিটা জিনিস আমি এখানে দেখানোর আপনাদেরকে চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেহেতু এটা একদমই নতুন একটা বলতে পারেন বাইক, 2025 মডেল SP125, তো একবার আপনাদেরকে আমি এখানে 360 ভিউটা দিয়ে দিই। দেখুন, পুরো বাইকটাকে এখানে গ্রে কালার রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফ্রন্টে যদি দেখেন হন্ডার লোগোর সাথে এখানে কিন্তু এই ব্ল্যাক কালারের ভাইজারটা আপনি নতুন পাচ্ছেন না। তারপরে যদি দেখেন এখানে গ্রে কালার দেখতে পাচ্ছেন, দেন মাডগার্ডটাতেও এখানে গ্রে কালার এসছে, ট্যাঙ্কটাও গ্রে কালার, অ্যান্ড দেন 3D লোগো পাচ্ছেন এখানে হন্ডা। তারপরে SP125টা আপনি এখানে স্টিকারিং হিসেবে পাচ্ছেন। আর একটা কথা বলে দিই, সিটের এখানে কভারটা লাগিয়েছি আমি, এই গ্রিপটা নতুন লাগিয়েছি, অ্যান্ড দেন বলতে পারেন এই যে ক্র্যাশ গার্ডটা দেখছেন, এটা কিন্তু আমি লাগিয়েছি অ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটার জন্য কিন্তু আপনাকে এখানে পে করতে হতে পারে, ঠিক আছে। আর তারপরে এখানে যদি দেখেন একটু এখানে এই বলতে পারেন ক্রোম এলিমেন্টের ইউজ করা হয়েছে, এখানে এক্সস্টটা, তারপরে নতুন একটা বলতে পারেন যে এখানে ব্যাকলাইট আপনারা পেয়েছেন, এখানে ব্ল্যাক কালারে রাখা হয়েছে, অ্যান্ড দেন দুটো সাইডে কিন্তু রিয়ার সাসপেনশনটা আপনারা রেড কালারে পাচ্ছেন। এবার রাইটে যেরকম দেখেছেন, লেফটেও কিন্তু মোটামুটি ভিউটা সেম। তো আপনাদেরকে 360 ভিউও দেখিয়ে দিয়েছি। এবার আপনারা নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন বাইকটা আপনাদের কীরকম লাগছে। আর চলুন এবার দেখা যাক যে এখানে আমরা ওভারঅল নতুন কী পেয়েছি। আর স্টার্ট করি ফ্রম দ্য ফ্রন্ট ভিউ। এখানে যখন আমি অন করছি, দেখুন এই যে পুরোপুরি হেডল্যাম্পটা কিন্তু আমি এখানে অ্যাক্সেস করতে পারছি, বলতে পারেন এখানে কিটা অন করলে পুরোপুরি নতুন হেডল্যাম্প, বলতে পারেন এখানে ডিআরএলটা দেখতে পাচ্ছেন। আর বলতে পারেন হাই বিম লো বিম পাস লাইটটা আমি এখান থেকে অপারেট করতে পারবো। অপারেট করার জন্য কিন্তু ইগনিশনটা জ্বালানোর দরকার নেই। এই যে হাই বিম, লো বিম, আর এই যে বলতে পারেন এখানে পাস লাইটটা আমি এখানে ইউজ করছি। এরপরে যদি আমি আপনাদেরকে বলি নতুন আর কি পেয়েছি, তাহলে SP160 যে টেল ল্যাম্প ছিল, সিগন্যাল টেল ল্যাম্প আপনারা এখানেও এখন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন আর একটা চেঞ্জ যদি আপনাদের বলি, দেখুন এটা কিন্তু OBD2B মডেল, ঠিক আছে। তো এই আরও বেশি বলতে পারেন পলিউশন কম করার জন্য এখানে আর একটা এখানে সেন্সার লাগানো হয়েছে, এটাও একটা চেঞ্জ। আচ্ছা, এবার এই চেঞ্জের জন্যে এখানে আওয়াজে কি কোনো রকমের কোনো চেঞ্জ হয়েছে? চলুন যে এক্সস্ট সাউন্ড, ওটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। দেখুন, আমার মনে হয় না আওয়াজ এখানে খুব বেশি কোনো চেঞ্জ হয়েছে। আপনাদের ফিলও থাকলে কিন্তু নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এরপরে চলুন এবার এখানে আমি আপনাদেরকে এই যে বলতে পারেন সুইচ গেজ, এগুলোর ব্যাপারে বলি। এখানেও যে পুরোপুরি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এটাকে টগল করার জন্য এই গেজগুলো আপনারা পাচ্ছেন, টার্ন সিগন্যালস, হর্নটা ঠিকঠাক খুব বেশি লাউড না, হাইবিম লোবিম পাস লাইটের সুইচ। আর এখানে কিন্তু এখন এই কি সুইচটাকে সরিয়ে দেওয়া হয়েছে, বলতে পারেন যে i3s আইডল স্টার্ট সব সিস্টেমটাকে এখানে দেওয়া হয়েছে, কিন্তু তার থেকেও বেটার আমি বলবো ইন্টেলিগো, যেরকম আমরা টিভিএসে দেখেছিলাম। এটা কি বলুন তো, যেই আপনি এখানে এটাকে অন করছেন, এই যে ইন্টেলিগোটাকে অন করে দিলেন এই যে এখানে, ঠিক আছে। এবার যেই 5 থেকে 10 সেকেন্ড গাড়িটা আইডলে দাঁড়াচ্ছে, ইঞ্জিনটা আপনি আপ স্টপ হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন যদি আবার এটাকে থ্রটল দিচ্ছেন,
আবার গাড়িটা স্টার্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আগে আমরা টেস্ট করে দেখবো, এই জিনিসটা এসছে। আর নিচে প্রেস করলে এই যে আপনাদেরকে আমি এক্সস্ট সাউন্ড শুনিয়েছি, ইঞ্জিনটা অন হয়ে যাবে। আচ্ছা, তারপর আর একটা চেঞ্জ যেটা আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট, এটাও আমরা এখানে পাচ্ছি। আর তারপরে আমরা এখানে অল ডিজিটাল মিটার কনসোল পাবো। একবার অফ করে অন করি, দেখুন অফ করার টাইমে হন্ডাটা আসছে, আর অন করার টাইমেও দেখুন এখানে হন্ডার এই যে লোগোটা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপর এখানে দেখুন ট্যাকোমিটারটা নতুন কোম্পানি দিয়েছে, ইকো ইন্ডিকেটার এসছে, গিয়ার পজিশন সেন্সার, স্পিডোমিটার, বলতে পারেন ট্রিপ বি এখানে দেখাচ্ছে, কতটা যাবে মানে ডিস্টেন্স টু এমটি, টাইম আপনাদের এখানে দেখাচ্ছে। আর এই বাটনগুলো ইউজ করলে ওপর নিচে ব্যাক অ্যান্ড দেন এন্টার আপনারা এখানে করতে পারবেন। এই বাটনটা ইউজ করলাম, দেখুন এখানে রেঞ্জ, আর এই যে ফিউল দেখতে চাইলে আপনাকে ফিউল দেখাবে, যেটার মধ্যে আপনার ইচ্ছা হয় সেটা আপনি সেট করে রাখতে পারেন। আর তারপরে দেখুন এখানে এই যে ট্রিপে রিসেট করতে চাইলে, ট্রিপ রিসেট করতে চাইলে ওটাও পসিবল। নিচে যদি যান সেটিংয়ে পাবেন ফাংশনে, দেখুন ট্রিপে অটো রিসেট, ইকো ইন্ডিকেটার দুটো আমি করে রেখেছি। ডিসপ্লেতে যদি দেখেন এখানে ডিসপ্লে টাইপ আছে বার বা সিম্পল। সিম্পলে দিলে কী হবে দেখুন, এই যে সিম্পল দিলে নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যদি আপনি এখানে ডিসপ্লেতে ডিসপ্লে টাইপটা বারে করে রাখেন না, আমার মনে হয় একটু স্পোর্টি ফিলটা আপনারা পাবেন। ঠিক আছে, ব্রাইটনেসটাকে যদি আপনি ম্যানুয়ালি সেট করতে চান সেটাও করতে পারেন, বাট অটোতে রাখলে আমার মনে হয় বেটার। থিমটাতে যদি দেখেন এই যে লাইট ডার্ক বা অটো ডার্কে দিলে কী হবে সেটাও দেখে নিন, এই যে এটা ডার্ক হয়ে গেল। ঠিক আছে, তো আমি বলবো এখানে থিমটাকে অটোতে সেট করে রাখলে বেটার, নিজের মতন ওটা চেঞ্জ হবে। ফেভারিট ইনফরমেশনে দেখলে টোটাল, ঠিক আছে, কনজামশন, ট্রিপ বি, অ্যাভারেজ স্পিড, এগুলো সব আপনাদের দেখাবে। আর তারপরে যদি দেখেন জেনারেল, এখানে ডেট অ্যান্ড টাইমটাও সেট করতে পারবেন। ইউনিট যদি দেখেন এই যে এই জিনিসগুলো পাবেন। রিস্টোর ডিফল্ট, এটাও আপনি ইয়েস বা নো যদি চান ওটাও সেট করতে পারেন। ব্লুটুথ পেয়ারিং এখানে জিজ্ঞেস করছে, ইয়েস কি নো। যদি আপনি এখানে হন্ডার রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট, এই জিনিসগুলো আপনি কিন্তু এখানে ডেফিনেটলি ইউজ করতে পারবেন। আর এই জিনিসগুলো যদি আপনি দেখতে চান যে কী করে এখানে কাজ করছে একটা নেক্সট ভিডিওতে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ওটার একটা ভিডিও আপনাদেরকে এখানে সেপারেট করে আপনাদের জন্য নিয়ে আসা। ঠিক আছে, তারপরে যদি দেখেন সার্ভিসে এখানে মেনটেন্যান্সে কী আছে না আছে, অয়েল চেঞ্জ, ওয়ার্নিং, ইনফরমেশন, ব্যাটারি ভোল্টেজ, সব কিছু আপনাদের দেখাচ্ছে। আর সিস্টেম ইনফরমেশন এই যে জিনিসটা। ঠিক আছে, তার বাদে যদি দেখেন টার্ন সিগন্যাল আপনাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তার বাদে এখানে যদি দেখেন এই ইঞ্জিন ম্যালফাংশন লাইট, এই জিনিসগুলো আপনারা দেখাচ্ছে। আর এখানে নিউট্রাল পজিশন সেন্সারটা দেখাচ্ছে। তো দেখুন এইগুলোই হচ্ছে মোটামুটি চেঞ্জ যেটা আপনারা এখানে দেখতে পাবেন, সেটা আপনাদের বলে দিচ্ছি। আর এবার শুরু করি যে আর কী আমরা এখানে পাচ্ছি। দেখুন মোটামুটি আগে যা ছিল এখন তাই আছে, এর থেকে বেশি কিছু চেঞ্জ হয়নি। যেরকম 31 mm বলতে পারেন টেলিস্কোপিক ফোক পাচ্ছি, 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও সেম, কিন্তু ট্রেড প্যাটার্নটা হালকা চেঞ্জ হয়েছে। সো একটু ওই অফ রোডে গেলেও কিন্তু আপনার অসুবিধা হবে না, একটু বলেছে কিন্তু, হ্যাঁ বেশি নয়। আচ্ছা, তারপরে যদি দেখেন কম্বি ব্রেকিং সিস্টেম আছে, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয় ব্রেকিংটাকে আরও এনহ্যান্স করার জন্য। আর এখন কিন্তু আপনি এখানে এই ডিস্ক ব্রেক পাচ্ছেন 240 mm, যেরকম আগে পেতেন উইথ দিস নিসেন ক্যালিপার। আর হ্যাঁ, এটা কিন্তু আবার ড্রাম এডিশনও আছে, যেটা আপনারা আগেন বলবো এই যে এই রিফ্লেক্টরের সাথেই পাবেন। আচ্ছা, ইঞ্জিনে যদি দেখেন এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। 123.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন, যেরকম আপনি আগে কিকস্টার্টের সাথে পেতেন এখনও পাচ্ছেন। ইনফ্যাক্ট পাওয়ারেও কোনো চেঞ্জ হয়নি, পাওয়ার এখনও বলতে পারেন 10.8 PS পাওয়ার অ্যান্ড 10.9 Nm টর্ক। আর আগেই বলেছি এই যে ক্র্যাশ গার্ডটা যথেষ্ট ভালো, কিন্তু এটা আপনাকে অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ এখানে কিনতে হবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি বলি আপনারা এখানে কিন্তু এই এনহ্যান্স স্মার্ট পাওয়ার পাচ্ছেন। ঠিক আছে, মানে ইঞ্জিনের ভেতরে ফ্রিকশনটাকে কমিয়ে চেষ্টা করা হচ্ছে যে মাইলেজটাকে বাড়ানো, বা ওই যে বলতে পারেন এখানে যে ভাইব্রেশন ওটাকে কন্ট্রোল করা। এটা কিন্তু আগে আমরা টেস্ট করে দেখবো যে কতটা, মানে যেহেতু এখানে OBD 2B এসছে বা এই জিনিসগুলোর জন্য কতটা ভালো আপনি এখানে ফিল পাচ্ছেন আগের মডেল থেকে। আর তার সাথে আরেকটা জিনিস বলবো, আপনারা এখানে ওই যদি এর এক্সস্ট সাউন্ডটা দেখেন না, তাহলে শুরুতে একটু ওই সাইলেন্ট স্টার্ট ব্যাপারটা আছে। সাইলেন্ট স্টার্টটা কী করে হচ্ছে, ACG স্টার্টার মোটর, ওই জন্য আপনারা কিন্তু এখানে সাইলেন্ট স্টার্টটাও পাচ্ছেন। তার সাথে এখানে ক্রোম এলিমেন্টের যে ইউজটা আগে করতো কোম্পানি, এখনও কোম্পানি এখানে মোটামুটি বলতে পারেন সেমই করছে। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে এই ফুট রেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি আগে যেরকম ছিল এখনও কিন্তু সেমই আছে। আর আগে আমরা নিশ্চয়ই টেস্ট করে দেখবো অ্যাক্সেলারেশন টাইমে। তারপরে রিয়ার সেকশনে যদি যায়, আগে আপনাদেরকে আমি এখানে অলরেডি বলেছি যে SP160 মতন আমরা এখানে টেল ল্যাম্প পাচ্ছি, ফ্রন্টের মতন সেম এখানে বাল্বটার ইন্ডিকেটার। অ্যান্ড দেন যদি দেখেন এখানে 100/80 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল অ্যান্ড দেন 130 mm ড্রাম ব্রেক। আর তার সাথে বলতে পারেন যে সাসপেনশন যেটা আছে দুই দিকে কিন্তু আপনি এখানে লাল কালারের হাইড্রোলিক পাচ্ছেন। ঠিক আছে, এটাকে আমরা টেস্ট করবো যে কতটা শক্ত বা কতটা সফট। অ্যান্ড দেন বলতে পারেন বক্স সেকশন সুইংগাম আপনারা এখানে পাবেন। অ্যান্ড লেফট সাইডে যদি আসেন এখানে কিন্তু এই লেডিস শাড়ি গার্ড, এটাও আবার গার্ড করা আছে, তার সাথে লেডিস ফুটরেস্ট পাচ্ছেন। ঠিক আছে, এটা আপনাকে আলাদাভাবে ইনস্টল করাতে হবে না। অ্যান্ড দেন ক্লোজ চেন সিস্টেমস, খুব একটা খরচা হবে না চেনের পেছনে। অ্যান্ড দেন মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, এগুলো আপনারা পাবেন উইথ হিলেন্টো শিফটার। আর আগে অলরেডি বলেছি আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করে দেখবো যে কতটা ভালো অ্যাক্সেলারেট এটা করে। অ্যান্ড দেন এখানে সিটটা যদি দেখেন মোটামুটি ওই আগের মতনই আছে, 790 mm। কুশনিংটার ব্যাপারে আগে বলবো, কিন্তু হাইট যদি আপনার 5'4" পর্যন্ত হয়ে থাকে, 5'3" পর্যন্ত হয়ে থাকে,
বাইকটাকে ম্যানেজ করতে আপনার খুব একটা প্রবলেম হয় বলে আমার মনে হয় না। ট্যাঙ্ক যদি দেখেন এখানে E20 আছে, ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন। ট্যাঙ্ক 11.2 লিটার্স আগের মতনই আছে। আর দেখুন এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি কত হচ্ছে সেটা আপনাদেরকে আগে দেখাবো, কিন্তু মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন একটু কম 169, কিন্তু ওয়েট আবার একদমই সেম যেরকম আগে ছিল 116 কিলোগ্রাম। আর তারপরে আপনাদেরকে আমি এখানে যে সুইচ গ্লাসগুলো ব্যাপারে বলেছি, আর এখানে এই যে রিয়ার ভিউ মিরারটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে, আগে কিন্তু চালানোর টাইমে আমরা এটার ব্যাপারে ডিসকাস অবশ্যই করব। তবে চলুন, অনেকটা কথা বলা হয়ে গেছে অ্যাবাউট দিস অল নিউ বাইক। এবার চালানোর সময় কী ফিল হচ্ছে, কী ডিফারেন্স ফিল পাচ্ছি আপনাদের সাথে আমি শেয়ার করবো। বন্ধুগণ, তবে রাইড রিভিউটা স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে দেখুন সিটের ব্যাপারটা বলবো, এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি, তাই না? মানে 790 আগেও ছিল, এখনও আছে। আচ্ছা, একটু এগিয়ে নিই বাইকটাকে। যেরকম আমরা আগে পাচ্ছিলাম, দেখুন ফ্রন্ট ফিটেড ফুটপেগ, মানে হ্যান্ডেল বারটা অনেকটা উঁচু, আপনি অনেকটা আপরাইট বসছেন, সিট ইজ কমফোর্টেবল, নট সফট নট হার্ড। সো দেখুন ডেলি রাইড তো ঠিক আছে, মানে যদি লং রাইডও যান না, এই যে একটা কমফোর্টেবল লারে পোর্শন, এটা কিন্তু অনেকটা হেল্প করে অ্যাট আ স্টেজ একটা লং রাইড করতে। সো এই ব্যাপারটা আপনি এখানে ডেফিনেটলি পাচ্ছেন। সো এটা একটা জিনিস ছিল। আচ্ছা, এরপরে চলুন তবে টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে দিলাম, এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন 125 সিসি হিসাবে না, মানে আপনি যদি দেখেন যথেষ্ট ভালো রেসপন্স। এবার দেখুন কোম্পানি এখানে কিন্তু ওয়েবসাইটও আপলোড করেনি, বা আমি এর যে সার্ভিস বুক সেখানেও পাইনি যে এখানে টর্ক বা পাওয়ার ফিগারে কোনো চেঞ্জ হয়েছে কিনা, কিন্তু অ্যাজ সাচ আগের মডেল থেকে এখন খুব বেশি কোনো চেঞ্জ কিন্তু আমার ফিল হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো চেঞ্জ হয়ে থাকে অন পেপার, তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্স বা আপনাদের জন্য আমি কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখেন আমার মনে হয় যে ক্লাচটা, আচ্ছা অনেকে বলছে যে অনেক একদম সফট, মানে বাটারি সফট, ওরকম কিছু ব্যাপার নেই, না সফট না হার্ড, মিড সাইডে আছে এরকম আপনি বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি গিয়ারটা দেখেন, দেখুন হালকা কিন্তু একটা এফোর্ট দিতে হচ্ছে যখন আপনি আপশিপ করছেন বা ডাউনশিপ করছেন, টিক করে একটা সাউন্ড আসছে আর হয়ে যাচ্ছে আপশিপ বা ডাউনশিপ। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, দেখুন অনেকেই কিন্তু এই জিনিসটা একটা কমপ্লেন করে যে এখানে নাকি গিয়ার মানে হালকা ফিসলে যায়, ঠিক আছে, যখন গিয়ার দিচ্ছে না ঠিক মতন পড়ছে না, এরকম একটা ব্যাপার। দেখুন আমার মনে হয় না এখানে ইঞ্জিন বা গিয়ার বক্সে খুব একটা কোম্পানি চেঞ্জ করেছে, কিন্তু হ্যাঁ এখানে দেখুন আমি মোটামুটি 56 কিলোমিটার চালিয়েছি। তার মানে দেখুন বাইকটা কেনা আপনাদের অলরেডি বলেছি, তো বাবা মোটামুটি এটাকে 4-5 কিলোমিটার চালিয়েছেন, কিন্তু এই মানে গিয়ার যে স্লিপ করছে, ঠিক আছে, ঠিক মতন পড়ছে না, এরকম আমি জাস্ট একবার ফিল করতে পেরেছিলাম। ওটা দেখুন অন্যান্য বাইকেও হতেই পারে, তো ওটা অ্যাকচুয়ালি কোনো রকমে এখানে কোনো রকমের চেঞ্জ হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু আমি এই যে 56 কিলোমিটার চালিয়েছি, এর মধ্যে এখানে যে এই গিয়ার স্লিপের ব্যাপারটা কিন্তু আমি এমন কিছু খুব একটা এখানে বুঝতে পারিনি। এবার হ্যাঁ, যখন এটাকে আমি চালাবো, এর একটা বলতে পারেন কাস্টমার রিভিউ নিয়ে আসবো, তখন আমি আপনাদের বলবো যে হয় 100-150 বা 400-500 কিলোমিটার চালানোর পরে এখানে কি আমি ফিল করেছি, এটা প্রবলেম আছে নাকি সলভ হচ্ছে, সেটা আপনাদেরকে আমি তখন বলবো। কিন্তু অ্যাজ সাচ এখন কিছু আপনি তেমন ফিল করতে পারছেন না। আচ্ছা, এবার ক্লাচ গিয়ারের ব্যাপারটা বলছি, চলুন তাহলে এবার অ্যাক্সেলারেশন টেস্টটা করি, তাহলে ব্যাপারটা পরে কথা বলছি। বন্ধুগণ, তবে অ্যাক্সেলারেশন টেস্টটা স্টার্ট করা যাক। অলরেডি ফার্স্ট গিয়ারে রেখেছি উইথ 3 হর্নস। $60 ক্রসড। ফোর্থ গিয়ারে চলে এসেছি। দেখুন স্টেবিলিটিতে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। এবার 99-এ গিয়ে আমার মনে হয় ফোর্থ গিয়ারটা চেঞ্জ হবে। ইয়েস, 98-এই করে দিয়েছি। এই যে 100ও কিন্তু ক্রস হয়ে গেছে। এবার দেখুন টপ স্পিডের ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, তো ওটার জন্য একটু আপনাদের ওয়েট করতে হবে। কিন্তু হ্যাঁ, এটা বলবো দেখুন ভাইব্রেশন আগের মডেলটা থেকে আরেকটু বেশি কন্ট্রোল বলতে পারেন। আমি বলবো এখন 90 পর্যন্ত, ফিফথ গিয়ারে নিয়ে গিয়ে যদি 90 পর্যন্ত আপনি এখানে টানছেন না, তাহলেও কিন্তু খুব একটা যে ভাইব্রেশন সেটা ফিল হচ্ছে না। আর হ্যাঁ, কমফোর্টেবল ক্রুজিং স্পিডে 90-95ই বলতে পারেন, কিন্তু তারপরে একটু ভাইব্রেশন ফিল হবে হ্যান্ডেল বারে, ঠিক আছে। আর এই বলতে পারেন ট্যাঙ্কের কাছে হালকা একটু ফিল হবে, কিন্তু খুব বেশি বদারিং না, খুব বেশি আপনাদের ওখানে কিন্তু অসুবিধা হবে না, এটাও আমি আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, এরপরে যদি দেখেন আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট স্টেবিলিটি। দেখুন আমার মনে হয় স্টেবিলিটিতে টপ স্পিড হোক, দেখুন টপ স্পিড টেস্ট অলরেডি করেছি, আপনি ভিডিও পেয়ে যাবেন, কিন্তু আমি এটা বলতে পারি যে টপ স্পিড হোক বা হাই স্পিড, স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই অ্যাজ সাচ। কিন্তু হ্যাঁ, যদি 110-এর বা এক্সট্রিমের মতন যদি 120-এর টায়ার হতো না, তার মধ্যে কনফিডেন্সটা হয়তো আরও বাড়তো। সো এটা কোম্পানি দিতে পারতো, তাই না, অনেকটা প্রাইস বেড়েছে, সো ঠিক আছে, মানে এখন কোনো প্রবলেম নেই, কিন্তু দিলে আরও বেটার হতো।
আচ্ছা, এটা একটা ব্যাপার বললাম। দেখুন, ইঞ্জিন হিটিংয়ের প্রবলেম আগেও ছিল না, এখনও আপনাদের নেই। আর যেটা আপনাদেরকে শুরুতে বলছিলাম, গিয়ার শিফটিংয়ের টাইমে গিয়ার স্লিপারের ব্যাপারটা খুব বেশি কিন্তু আমি এখানে বুঝতে পারিনি। ওনারশিপ রিভিউ যখন আমি নিয়ে আসবো তখন আপনাদের বলবো যে লং টার্মে চালিয়ে কিন্তু আমি কি বুঝতে পেরেছি, মানে ওই স্লিপটা হচ্ছে না তখন আপনাদেরকে বলবো। আর দেখুন, আমি আর একটা জিনিস যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মাইলেজে কিং বলা হয় বাইকটাকে, ঠিক আছে। মানে দেখুন, আমি আর একটা জিনিস আপনাদের দেখি, এখন 5th গিয়ারে আছি 40-42 স্পিডে, এখন দেখুন 80 কিলোমিটার/লিটার এখানে এই যে ব্যাপারটা এখানে দেখাচ্ছে। এত হবে না, কিন্তু আমার একটা বন্ধু আছে মোটামুটি, ও বলে ও 70-72 পর্যন্ত মাইলেজ পায়। অতটা না হলেও মোটামুটি আপনি 50-60 মধ্যে ধরে রাখতে পারেন, 60 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা ব্যাপার, মনে করুন আপনি এখানে ট্রাফিকে আছেন, ঠিক আছে। ট্রাফিকে এবার আপনি গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছেন, ঠিক আছে। ধরে নিন আপনি ফার্স্ট গিয়ারে আছে, ধরে নিন আছে। এখন দেখুন গাড়িটা চলছে, আর এখানে দেখুন আইথিএসটা কিন্তু অন হয়ে আছে, ওটা দেখাচ্ছে। এই যে গাড়িটা দেখুন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এইবার দেখুন, আমি এটাকে আইথিএস বলবো না, যেটা আমি ওই হিরোতে পাই, আমি বলবো মোর লাইক ইন্টেলিগো, যেরকম আমরা টিভিএসে পাই। হালকা থ্রটলটা দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। যেহেতু গিয়ারে আছে, এবার যদি নিউট্রালে থাকে তাহলে ক্লাচ ধরার দরকার নেই, কিন্তু যেহেতু গিয়ারে আছে ক্লাচটা ধরুন, এই যে থ্রটলটা যে দিচ্ছেন এখানে দেখুন আরপিএমটা, এই যে দেখুন গাড়ি এটা স্টার্ট হয়ে গেছে। সো এটা একটা বলতে পারেন যে খুব ভালো টেকনিক, মানে বলতে পারেন যে মাইলেজটাকে এখানে মেনটেন করার জন্য, তাই না। এবার আপনাদের কীরকম লাগলো নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ বলবেন না। আচ্ছা, এবার না ব্রেকের ব্যাপারটা আপনাদেরকে আমি বলি। মোটামুটি নিয়ে যাবো এটাকে 60-70-এর মধ্যে, অ্যান্ড দেন ফ্রন্ট যে ব্রেকটা সেইটা আমি এখানে ইউজ করে দেখবো কীরকম রেসপন্স। 66-এ ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। দেখুন, আমার মনে হয় না যে আগের থেকে এমন কিছু আপনি এখানে চেঞ্জ বুঝতে পারছেন, কিন্তু এটা আমি বলবো যে এই যে ব্রেক লিভারটা এটাকে আপনাকে অনেকটা চেপে ধরতে হচ্ছে, তারপরে আপনি এর যে রেসপন্সটা না ওটা আপনি বেটার বুঝতে পারছেন। সো এটা কিন্তু একটা ডেফিনেটলি ব্যাপার আছে। আর রিয়ারটাকেও টেস্ট করে দেখবো, এরকমই মোটামুটি 60-70-এর এটা স্পিডে নিয়ে যাব, তারপরে টেস্ট করবো রিয়ারটাকেও। এই যে 67-এ রিয়ার ব্রেকটাকে ইউজ করেছি। দেখুন, রিয়ার ব্রেকটার সাথে সাথে কিন্তু ফ্রন্ট ব্রেকটাও এখানে ইউজ হচ্ছে, বাট নট মাচ ডিফারেন্স। মানে যেরকম আমি প্রতিটা বাইকে মোটামুটি বলি যে প্রোগ্রেসিভ নেচার, ঠিক আছে, ওই রকমই কিন্তু একটা মোটামুটি আমি এখানেও দেখতে পাচ্ছি। এমন কিছু যে খুব একটা চেঞ্জ হয়েছে, মানে সিবিএসের জন্য বা কম্বি ব্রেকিং সিস্টেমের জন্য যে রিয়ার ব্রেকটা ইউজ করলে খুব বেশি কাট ডাউন হচ্ছে স্পিড, ওরকম না, প্রোগ্রেসিভ নেচার। আচ্ছা, এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা যেরকম প্রতিটা ভিডিওতে আপনাদের করে দেখায়, মোটামুটি ম্যানুয়ালি একবার ট্রাই করে দেখি, মোটামুটি 60-70 স্পিডেই দেখবো। আচ্ছা, এবার ব্রেকটা অ্যাপ্লাই করছি 63-তে। দেখুন, আমার মনে হয় যে ভালো রেসপন্স পাচ্ছেন, ঠিক আছে। মানে যদি আপনি রিয়ারের জাস্ট পরে ফ্রন্ট ব্রেকটাকে ধরেন না, আমার মনে হয় এটা বেস্ট ব্রেকিং টেকনিক, আর যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু আপনি এখানে পাচ্ছেন, এটা নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, এবার সাসপেনশনের ব্যাপারটা আপনাদের বলি। যখন অ্যাক্সেলারেশন করেছি তখনও আপনাদের বলেছি মানে স্ট্রেট লাইন স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট দেখুন, বলতে পারেন যে টপ স্পিডের ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, কিন্তু এটাও বলতে পারি যে টপ স্পিডের ক্ষেত্রেও কিন্তু ওখানেও কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা আপনার ফিল হচ্ছে না, মানে স্টেবিলিটির ওই ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি বলতে পারেন যদি চাকাটা আরও বড় হতো, 110 বা 120-এর হতো, তাহলে হয়তো কনফিডেন্সটা আরও আপনি বেটার পেতেন। সো ওই ব্যাপারটা কিন্তু এখানে ডেফিনেটলি আছে, কিন্তু হ্যাঁ মানে অ্যাজ সাচ খুব একটা যে স্টেবিলিটি প্রবলেম সেটা কিন্তু আপনি ফিল করবেন না। আচ্ছা, এটা একটা গেল। আর ব্যাপারটা হচ্ছে দেখুন, ফ্রন্ট হোক বা রিয়ার দুটো সাসপেনশনই মিড সাইডে, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড। তো যেরকম বললাম, কর্নারিংয়েও ছোটোখাটো স্পিডে যদি কর্নারিং করেন বা হাই স্পিড টপ স্পিডে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, অফ রোডে কীরকম চলুন সেটা আপনাদেরকে দেখায়। দেখুন বন্ধুগণ, মানে অফ রোডে যদি এটাকে ট্রাই করা হয় না, দেখুন ইন জেনারেল ফ্রন্টেরটাকে আমি বলবো যে মানে মিড সাইডেই আছে, খুব বেশি সফট না খুব বেশি হার্ড না। কিন্তু রিয়ারের তুলনায় ফ্রন্টটা কিন্তু আবার একটু সফট মনে হবে। রিয়ার সাসপেনশন থেকে কিন্তু ওই যে ঝটকা, ওই যে ফিলটা না, দেখুন আমি যদি স্পিডটা এখানে একটু বাড়িয়ে দিই, ওই ঝটকাটা কিন্তু মানে ফিল হচ্ছে। এরকম নয় যে একদমই সফট বা ঝটকা খুব বেশি অ্যাবজর্ব হচ্ছে, ওরকম কিন্তু না, ঠিক আছে। আবার একদমই হচ্ছে না অ্যাবজর্ব সেটা না, কিন্তু ঝটকাটা কিন্তু ফিল হচ্ছে। মানে বেসিক্যালি এই কথাটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে উবার খাবার রাস্তাতে গেলে কিন্তু ঝটকাটা ফিল হবে। রিয়ার মানে আপনার কোমরে কিন্তু ওই ব্যাপারটা কিন্তু জানাবে আপনাকে, ঠিক আছে। তবে দেখে নিয়েছেন মোটামুটি রিয়ার সাসপেনশনটা একটু আপনাকে ওই জার্কটা ফিল করাতে পারে অফ রোডে গেলে, বাদ বাকি মোটামুটি ইন্ডিয়ান কন্ডিশনে ভালো মতন আপনি সাসপেনশনটাকে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা আপনার হওয়ার কোনো কথা নেই। আচ্ছা, ওভারঅল যদি দেখেন, দেখুন ওয়েবসাইটে তো আপলোড হয়নি বা আমি খুব একটা খুঁজে পাইনি, কিন্তু আমি যখন ওই বলতে পারেন সার্ভিস বোর্ডে দেখলাম তখন 116-17 কিলো লেখা আছে। হয়তো এখন এই ডিস্ক ব্রেকটা হয়তো 117 হয়, যদি 117 হয় তাহলে হয়তো 1 কিলোগ্রাম বেড়েছে, এটা আমি বলেছিলাম অ্যারাউন্ড 116, কিন্তু ড্রাম ব্রেকটা এখনও হয়তো 116 কিলোগ্রামই আছে। সো দেখুন, খুব একটা যে ডিফারেন্স সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। আর এই একটা জিনিস দেখুন, যখন আপনি কর্নারিং করছেন, এই যে কর্নারিং করলে কিন্তু যথেষ্ট ভালো আপনি এটা রেসপন্স পাচ্ছেন, ঠিক আছে। আর যেরকম আপনাদের বলছিলাম যে ওভারঅল যদি আপনি ওয়েটে দেখেন খুব একটা ডিফারেন্স বুঝতে পারবেন না। যখন এরকম করছেন না, বাইকটা আপনার মানে কন্ট্রোলে আছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না,
এটাতে কোনো ডিফারেন্স নেই। আর তারপরে রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো। আর এটা আপনাদের বলতে পারি যে আপনি হোক বা পিলিয়ন, ঠিক আছে, আপনাদের কিন্তু কোনো রকমের কোনো সিটিং পজিশনে কোনো রকমের প্রবলেম হবে না। আর এটাও বলতে পারি যেহেতু হ্যান্ডেলবারটা একটু উঁচু, আপনি বাইকের একটু ভেতরে বসছেন, ঠিক আছে, আর এই যে আপরাইট বসছেন এর জন্য কিন্তু দেখুন সিটি রাইড তো আপনি করবেন 125 সিসি বাইকের সাথে, কিন্তু যদি আপনি লং রাইডও করতে চান না, আমার মনে হয় এই বাইকের সাথে কোনো প্রবলেম হবে না। শুধু আপনি না, যদি পিলিয়নও পেছনে বসে না, তাও কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হবে না, এটুকু আপনাদেরকে বলতে পারি। যথেষ্ট একটা কমফোর্টেবল রাইডার পজিশন আপনি বলতে পারেন, ঠিক আছে। আর তারপরে দেখুন এই যে মিটার কনসোলটা যথেষ্ট ব্রাইট, মানে যেরকম এক্সট্রিমে আপনারা দেখেছেন হয়তো যে একটু ওই ব্রাইটনেসের প্রবলেম হয়, দেখা যায় না রোদের টাইমে, এখানে কিন্তু সেরকম না, যথেষ্ট ব্রাইট আপনি বলতে পারেন। আর দেখুন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি অ্যান্ড দেন এই মোবাইল চার্জিং পোর্ট, এগুলো তো আছেই। সো ফিচার ওয়াইজ আরও বেটার হয়ে গেছে বাইকটা। অ্যান্ড দেন লং রাইডের জন্য আপনি এটাকে প্রেফার করতে পারেন, মানে ওকেশনাল লং রাইডের কথা যদি আমি বলি। দেখুন মোটামুটি এই বাইকটাতে কী আছে না আছে এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। চলুন তবে এটার কনক্লুশনে যাওয়া যাক, অ্যান্ড কম্পারিজনের সাথে কম্পেয়ার করে দেখা যাক যে এই বাইকটা যদি আপনি কিনতে চান তাহলে কতটা কেনা আপনাদের জন্য এটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশন দেখুন, সবথেকে প্রথমে কম্প্যারিজন করবো উইথ আইগো মডেল রেডার 125, বিকজ আইগোতে টর্গো বেশি, অ্যান্ড দেন ওখানে ন্যাভিগেশন ব্যাপারটাও পাওয়া যায়, অ্যান্ড দেন বলতে পারেন পালসার N125। এক্সট্রিমটার ব্যাপার একটু পরে আপনাদেরকে বলছি। দেখুন যদি এই তিনটে বাইকে আপনি কম্পেয়ার করেন, রেডার, দেন N125 অ্যান্ড দেন SP125, দেখুন প্রাইসে আমার মনে হয় না খুব বেশি ডিফারেন্স, 1-2 হাজার টাকার গ্যাপ হবে। ইন্ডিয়ার যে কোনো স্টেটে আপনি চলে যান, ঠিক আছে, কিন্তু দেখুন যদি পারফরমেন্সটা আপনি দেখেন না, তাহলে কিন্তু 70-80 পর্যন্ত স্পিড বা 60-70 পর্যন্ত স্পিডেও কিন্তু তিনটে বাইকে এমন কিছু ডিফারেন্স থাকবে না। কিন্তু যদি টপ এন্ডে যান, আমি বলবো N125 একটু বেটার আপনাকে এখানে কিন্তু রেসপন্স এনে দিতে পারে, ঠিক আছে, পারফরমেন্সের ব্যাপারটা আপনাদের বলছি। সো দেখুন টপ এন্ড আমরা 125 সিসিতে দেখি না, আমরা দেখি যে কত ভালো মাইলেজ পাচ্ছি, কমফর্টটা কতটা ভালো, মেনটেন্যান্স যেন বেশি খরচা না হয়, ফিচার যেন পেয়ে যায়, ঠিক আছে, সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই বাইকটাও যথেষ্ট ভালো। এবার এক্সট্রিম ব্যাপারটা এখনই আপনাদের বলবো, কিন্তু তার আগে এই বাইকটার ব্যাপারে আরেকটু আপনাদেরকে বলি। দেখুন ট্রাইড অ্যান্ড টেস্টেড মডেল, ইঞ্জিনে কিন্তু এমন কোনো প্রবলেম নেই, কমফর্টটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাচ্ছেন। ইনফ্যাক্ট মাইলেজের জন্য তো এই বাইকটাকে, মানে এই বাইকটা ফেমাস ফর ইটস মাইলেজ, ঠিক আছে। তারপরে দেখুন এখন এই যে এই বলতে পারেন ন্যাভিগেশনটা অ্যাড করা হয়েছে, লাইটটাকে আরও বেশি পাওয়ারফুল করা হয়েছে, অ্যান্ড দেন 1000 কিলোমিটারে বা 30 দিনে প্রথম মেনটেনেন্সটা আসছে, তারপরে কিন্তু যে মানে এই ফ্রি সার্ভিসেসগুলো হয়ে যাওয়ার পরেও যে এমন খুব বেশি আপনাকে মেনটেনেন্সে খরচা করতে হচ্ছে সেটাও না, মাইলেজও যথেষ্ট ভালো পাচ্ছেন, কমফর্টও ভালো। সো এই ব্যাপারগুলোর জন্যে, ঠিক আছে, আর এই যে চেঞ্জেসগুলো যেগুলো অলরেডি আপনাদেরকে বলেছি, এর জন্য যদি আপনি 8-10 হাজার টাকা এর আগের মডেলটা থেকে এখন বেশি দিয়ে এটাকে পে করে যদি এই বাইকটাকে কেনেন, আমার মনে হয় দেখুন মানে আপনি অ্যাট পার থাকছেন, মার্কেটের মানে আপ টু দ্য লেভেল থাকছেন, ঠিক আছে। তো আমার মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হওয়া উচিত যদি 8-10 হাজার টাকা বেশিও আপনি পে করেন ফ্রম ইস প্রিভিয়াস মডেল। তো এটা কিন্তু এই ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু দেখুন যদি আপনি আরও 5-7 হাজার টাকা বেশি পে করতে পারেন, আর যদি আপনি আরও বেশি মোটা টায়ার বা সেফটি নিয়ে আরও বেশি কনসার্ন হন, যেরকম ABS-টা যদি আপনার প্রয়োজন বোধ হয়ে থাকে, আমার মনে হয় এখনও কিন্তু এক্সট্রিম 125 একটা বেটার অপশন আপনার কাছে আছে, ঠিক আছে। এবার দেখুন খারাপ এটাও নয়, সব কিছু আপনাদের বলে দিয়েছি। আচ্ছা প্রতিটা জিনিস আপনাদেরকে আমি খুলে বলেছি, আমার রাইড এক্সপিরিয়েন্স কী এখানে চেঞ্জ হয়েছে, নেগেটিভস পজিটিভ সব কিছু আপনাদেরকে বলেছি। এবার আপনারা কিন্তু কমেন্ট করে নিচে প্লিজ জানাবেন SP125 2025 মডেল নাকি রেডার 125 নাকি N125 নাকি এক্সট্রিম 125, আপনারা কিনতে কোনটা বেশি পছন্দ করবেন নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা জানেন কি করতে হবে, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর যদি চ্যানেল আপনারা প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।